হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি কমন মিস্টেকস দ্যাট রিডিউস মার্কস ইন ইংলিশ এক্সামস। কথা বলছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ডেপুটি হেড ডিপার্টমেন্ট অফ ইংলিশ, মাইলস্টোন কলেজ। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যে প্যারাগ্রাফ লিখো, কম্পোজিশন লিখো, স্টোরি লিখো, তারপরে সামারি লিখো, কিন্তু এই সমস্ত জায়গায় তোমরা ভালো মার্কস পাচ্ছ না, বা তোমরা তোমরা লেখার পরে ধারণা করেছো যে কম্পোজিশনে 10 পাবে, 9 পাবে বা 12 পাবে, কিন্তু খাতা দেওয়ার পরে তোমরা দেখছো যে সেখানে 5 বা 6-এর উপরে নাম্বার উঠছে না। তোমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। তো এই কারণে আমি মূলত তোমাদেরকে ফ্রাস্ট্রেশন থেকে রিলিভ করার জন্য এবং তোমরা যেন এই সমস্যা থেকে ওভারকাম করে আসতে পারো, পরিশ্রম করে এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি। এবং এখানে যে সব এক্সাম্পল ব্যবহার করা হয়েছে এগুলো তোমাদের কপি থেকেই নেওয়া, এবং অনেক ক্ষেত্রে আমি তোমাদের স্ক্রিপ্টের ছবিও দেখাবো। তোমরা বুঝতে পারবে যে আসলে বাস্তবেও তো তোমাদের অনেকেই এই সব ভুল করে থাকে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখি যে তোমরা আসলে কোন কোন ক্ষেত্রে ভুল করো। নাম্বার 1, ইনকারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার। একটি সেন্টেন্স লিখতে হলে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কানেক্টর, প্রিপোজিশন ইত্যাদি ব্যবহার করি, কিন্তু এগুলো সেন্টেন্সের সাজানোর কিছু স্ট্রাকচার আছে। অনেক শিক্ষার্থী এই স্ট্রাকচার জানে না, তাই তারা ভুলভাবে সেন্টেন্স তৈরি করে, ফলে এক্সামে মার্কস কমে যায়। এক্সাম্পল: You also know about the vocabulary word which is used daily life. এখানে ডেইলি লাইফের আগে এখানে একটা প্রিপোজিশন ইন হওয়ার কথা, এটাও সে লিখে নাই। হুইসের পরে ইজ হবে, এটাও লেখে নাই। এরপর এখানে ভোকাবুলারি স্পেলিং মিস্টেক। তো এরকম অনেক ভুল এখানে আছে। এরপর এই সেন্টেন্সটা দেখো, ইফ ইউ লার্ন হাউ স্পিক ইংলিশ। এখানে লিখতে হবে হাউ টু স্পিক ইংলিশ। সো তোমরা বুঝতেই পারছো যে আসলে এক্সাম কপিতে বাস্তবে কত ধরনের ভুল থাকে। নাম্বার 2, প্রিপোজিশন। প্রিপোজিশন একটা ব্যাপক ভুলের জায়গা, যার কারণে প্রচুর মার্কস কাটা যায়। যেমন দেখো, এই শিক্ষার্থী এখানে লিখেছে হোয়েন উই ফিল অ্যাংজাইটি ফর আওয়ার এক্সাম, কিন্তু সঠিক উত্তর হলো এখানে অ্যাবাউট। তো ফর এবং অ্যাবাউটের পার্থক্য কিন্তু খুব সূক্ষ্ম। প্রিপোজিশন সম্পর্কে ডিপ আইডিয়া না থাকলে পার্থক্য ধরতে পারাটা ডিফিকাল্ট। সো প্রিপোজিশন নিয়ে ব্যাপক স্টাডি করতে হবে, তাহলে রাইটিংয়ে আমাদের প্রিপোজিশন সংক্রান্ত ভুল হবে না এবং ভালো মার্কস পাওয়া যাবে। নাম্বার 3, পুয়ার ভোকাবুলারি। ভোকাবুলারি হচ্ছে বেশি নাম্বার পাওয়ার জন্য একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তুমি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তুমি তোমার প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরিতে যদি ক্লাস 4-5 স্ট্যান্ডার্ডের ভোকাবুলারি ব্যবহার করো, তাহলে তুমি এখানে বেশি মার্কস পাবে না। তোমাকে অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করতে হবে। তুমি যেহেতু ক্লাস 11-12-এর স্টুডেন্ট, এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমার লেখার মধ্যে কম্পোজিশনে, প্যারাগ্রাফে যদি অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার থাকে, তাহলে এক্সামিনার ভালো মার্কস দিবে। অ্যাডভান্স ভোকাবুলারি এবং কমন ভোকাবুলারির মধ্যে পার্থক্য দেখো। এক্সাম্পল দেখো, সে লিখেছে এখানে দ্য স্পিচ ওয়াজ ভেরি নাইস। নাইস, ইটস ওকে, বাট এখানে নাইসের পরিবর্তে যদি আমি ইন্সপায়ারিং লিখি, মোটিভেটিং লিখি, তাহলে সেন্টেন্সটা কিন্তু আরও ওইটি হয় এবং এটার মধ্যে আরও ওইটি হয় এবং আকর্ষণীয় হয়। তো সেন্টেন্সটা তখন কি দাঁড়াবে? দ্য স্পিচ ওয়াজ ইন্সপায়ারিং অর মোটিভেটিং। তো তোমাদেরকে অবশ্যই অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করতে হবে ভালো মার্কস পেতে গেলে। আদারওয়াইজ সবই ঠিক থাকবে, কিন্তু ওভারঅল একটা মার্কস কমে আসবে। নাম্বার 4, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চয়েস। তো তোমাদের যাদের ভোকাবুলারি বা ওয়ার্ড স্টক পুয়ার, তোমরা দেখা যাচ্ছে যে লেখার সময় উপযুক্ত শব্দ মনে করতে পারো না, তখন হাবিজাবি বা যেটা মনে আসে ওটা লিখে দিয়ে আসো, যার ফলে সেন্টেন্সের অর্থ পাল্টে যায়, সেন্টেন্সের যে একটা ন্যাচারাল ফ্লো থাকে ওটা নষ্ট হয়ে যায় এবং ওভারঅল মার্কস কমে আসে। এখানে এক্সাম্পল দেখো, স্টুডেন্ট লিখেছে শি ইজ এ ভেরি গুড টিচার ফ্রম আওয়ার রেসপেক্টিভ কলেজ। এখানে কিন্তু রেসপেক্টিভ শব্দটা সুইটেবল না। রেসপেক্টিভ ব্যবহার করতে গেলে
এটার একটা কনটেক্সট তৈরি করতে হবে, আদারওয়াইজ এখানে রেসপেক্টিভ ব্যবহারটা সঠিক না। তো সঠিকভাবে লিখলে কি দাঁড়ায়? সঠিকভাবে লিখলে দাঁড়ায় শি ইজ এ ভেরি গুড টিচার ফ্রম আওয়ার কলেজ। আশা করি বুঝতে পারছো। সো ভোকাবুলারি স্টক বাড়াবে, তাহলেই তোমরা যখন কিছু লিখতে যাবে সঠিক ওয়ার্ড মনে আসবে এবং তোমার লেখা অনেক সুন্দর হবে, অ্যাডভান্স হবে এবং ভালো মার্কস পাবে। আদারওয়াইজ মার্কস কমে যাবে। নাম্বার 5, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা একটা ব্যাপক ভুলের জায়গা। যত ভুল হয় তার মধ্যে এটা হচ্ছে টপ পজিশনে থাকে আর কি। তো তোমরা জানো যে সাবজেক্ট সিঙ্গুলার হলে তার ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে তার ভার্বও প্লুরাল হয়। আর প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করা লাগে। এই জায়গাটাই মূলত ব্যাপক ভুল হয়ে যায়। তো এখানে দেখো এই শিক্ষার্থী লিখেছে এভরিওয়ান স্পিক ইন ইংলিশ। এই সেন্টেন্সটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই এখানে এভরিওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই স্পিকের সাথে এস যোগ করা লাগবে, হবে স্পিক্স, অর্থাৎ এভরিওয়ান স্পিক্স ইংলিশ। নাম্বার 6, রিলেটিভ প্রোনাউন এগ্রিমেন্ট। এখানে সেন্টেন্সটা দেখো, এই শিক্ষার্থী লিখেছে সাইবার বুলিং ইজ এ কার্স ফর এভরিওয়ান হু আর অ্যাক্টিভ। এখানে হু এর পর আর ব্যবহার করা হয়েছে, অথচ হু এভরিওয়ানকে মিন করেছে। তো এভরিওয়ান তো থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে আর সঠিক না, এখানে আমাদেরকে লিখতে হবে ইজ। এখানেও স্টুডেন্টরা ভুল করে, সো তোমরা এই ব্যাপারে কনসাস থাকবে। নাম্বার 7, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল রিলেটেড মিস্টেক্স। এটা একটা ব্যাপক ভুলের জায়গা। শিক্ষার্থীরা এখানে প্রচুর ভুল করে, যার ফলে সেন্টেন্স ইনকারেক্ট হয়ে যায় এবং মার্কস কমে যায়। তো চলো আমরা কিছু বাস্তব এক্সাম্পল দেখি। তো এখানে খেয়াল করো, নাম্বার 1, পিপল ওয়ান্টস। পিপল তো প্লুরাল, তাহলে তো এখানে ওয়ান্টের সাথে তো আসলে এস হবে না, এখানে সে ভুল করেছে, এটা হবে পিপল ওয়ান্ট। এরপরে দেখো এখানে আরেকটা ভুল আছে, টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। তো এখানে সে লিখেছে চুজ, এটার আসলে প্রেজেন্ট ফর্ম হলো চুজ, এখানে একটা ভুল হয়েছে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, তো সেই হিসাবে এখানে সে হ্যাজ ব্যবহার করবে, তা না করে সে হ্যাভ ব্যবহার করেছে। এখানে দেখো সে লিখেছে ইজ, কিন্তু এখানে সাবজেক্ট তো স্কিলস, এটা তো প্লুরাল, তাহলে এখানে ইজ না হয়ে এখানে তাকে আর লিখতে হইতো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার প্লুরাল রিলেটেড অনেক ভুল হয়েছে। এখানে দেখো সে অনেকগুলো ভুল করেছে, তার মধ্যে এখানে হোয়েন এর ডাব্লিউ ক্যাপিটাল হওয়া দরকার ছিল, সেটা স্মল লিখেছে। তো হোয়েন আই ফেস এনি প্রবলেমস, এটা মার্ক করো, এখানে লিখেছে প্রবলেমস। আউট অফ আওয়ার বুকিশ সিলেবাস, এখানে আসলে মিলে নাই বুকিশ সিলেবাস। অর ইন আওয়ার সিলেবাস, এখানে আওয়ার শব্দটা খেয়াল করো, সিলেবাস। হি ট্রাই, এখানেও খেয়াল করো, হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে তো আসলে ট্রাইজ হবে, ট্রাই না হয়ে, ট্রাই না লিখে লিখতে হবে ট্রাইস। টু সলভ দি প্রবলেম, এটা মার্ক করো, এখানে লিখেছে সে প্রবলেম। পার্থক্য দেখো, একই কনটেক্সট একই কন্টেন্ট বোঝাচ্ছে, তারপরেও এই দুইটা ডিফারেন্স হলো এখানে প্রবলেমস আর এখানে হলো প্রবলেম। আরেকটা সমস্যা হলো এখানে লিখেছে সে মি, কিন্তু এখানে মূলত সে, এখানে যেহেতু সে আওয়ার লিখেছে, এখানে তার মি লেখাটা ঠিক হয়নি, মিলে নাই, এখানে তাকে লিখতে হইতো আস। তখন কি হইতো সেন্টেন্সটা? হয়তো হোয়েন আই ফেস এনি প্রবলেমস আউট অফ আওয়ার বুকিশ সিলেবাস অর ইন আওয়ার সিলেবাস, হি ট্রাইস টু সলভ দি প্রবলেমস অ্যান্ড গিভস আস। গিভ মি হওয়ার কথা না, যেহেতু এখানে আওয়ার প্লুরাল, সো এখানেও প্লুরাল হবে, আর এটাও প্লুরাল, যে প্রবলেমস এটা প্লুরাল, সো এখানেও প্লুরাল রাখতে হবে, আদারওয়াইজ এখানে ভুল হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে দেখো সে লিখেছে টিচ, অথচ সাবজেক্ট হলো দি পোয়েম, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হবে টিচেস। তো সেন্টেন্সটা খেয়াল করো, দ্য পোয়েম টিচেস আস, এখানে সে আস লিখেছে, ভালো বোঝা যাচ্ছে না। দি পোয়েম টিচেস আস বিউটি অ্যান্ড ট্রুথ ইজ নট এ ম্যাটার অফ ডিকে। এখানে ঝামেলা যেটা হয়েছে, এখানে একটা দ্যাট লেখার দরকার ছিল, তখন এমন হইতো দ্য পোয়েম টিচেস আস দ্যাট বিউটি অ্যান্ড ট্রুথ, আর বিউটি অ্যান্ড ট্রুথ এটা হলো
এটা আরেকটা ক্লজ তৈরি হয়েছে, এখানে সৃষ্টি হয়েছে, যে ক্লজের সাবজেক্ট হলো বিউটি অ্যান্ড ট্রুথ, দুইটা মিলে এখানে সাবজেক্ট প্লুরাল। সো এখানে ইজ হবে না, এখানে লিখতে হবে আর। সো এখানেও একটা ভুল হয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে পুরো স্ক্রিপ্টের মধ্যে তার মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড ভুল হয়েছে, ফলে সেন্টেন্স ইনকারেক্ট হয়েছে। আর এই ধরনের সেন্টেন্স লিখলে মার্কস কমে যাবে, মার্কস পাওয়া যাবে না। নাম্বার 8, আর্টিকেল। তোমরা সবাই আর্টিকেলকে খুব সহজ মনে করো। বাস্তবে আসলে যেই ব্যাপারটা ঘটে সেটা হলো ইংলিশ সেকেন্ড পেপারে 1 নাম্বার আইটেম হচ্ছে আর্টিকেল। তো সেখানে প্যাসেজে গ্যাপ দেওয়া থাকে 10টা, আর এই গ্যাপ দেখে তোমরা বুঝে নাও যে এখানে আর্টিকেল বসবে। বিষয়টা কিন্তু অন্যরকম হয় তোমরা যখন ফ্রি হ্যান্ড লেখার দিকে যাও। এই কম্পোজিশন, প্যারাগ্রাফ, রিপোর্ট, স্টোরি যখন নিচ থেকে লেখো তখন মূলত আর্টিকেল সংক্রান্ত অনেক ভুল দেখা যায়। তো তুমি যখন নিচ থেকে লিখো সেখানে তো আর গ্যাপ থাকে না, তোমাকে সম্পূর্ণ বুঝে লিখতে হয় কোন কোন নাউনের আগে আর্টিকেল বসে, কোন কোন নাউনের আগে বসে না, কোন কোন ক্ষেত্রে ক্রস হয়। এই জিনিসগুলো আসলে তোমরা মেনটেন করে অনেকেই লিখতে পারো না, ফলে আর্টিকেল সংক্রান্ত অনেক ভুল হয়ে যায় এবং মার্কস কমে যায়। হি ইজ এ ফিজিক্স টিচার। এখানে দেখো ফিজিক্স তো পি দিয়ে শুরু হয়েছে, সো এখানে তো এ হবে, অ্যান হওয়ার কথা না। তো এটা খুব সিম্পল একটা ভুল, এই ভুলটাও এখানে হয়েছে, এই শিক্ষার্থী করেছে। তো আর্টিকেল সংক্রান্ত যে ভুলগুলো হয় এগুলো অ্যাভয়েড করতে হলে তোমাকে আর্টিকেলের অ্যাডভান্স এবং ব্যতিক্রম রুলসগুলো জানতে হবে। নাম্বার 9, ভার্ব অ্যান্ড টেন্স। কখন কোন টেন্স ব্যবহার করতে হবে বুঝতে না পারা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা গ্রাফ দিয়েছি। গ্রাফ দেখাচ্ছে যে বাংলাদেশে কি পরিমাণ মানুষ ফার্মিংয়ে যাচ্ছে, কত পার্সেন্ট মানুষ টিচিংয়ে যাচ্ছে, কত পার্সেন্ট মানুষ গভর্নমেন্ট জবে যাচ্ছে, কত পার্সেন্ট মানুষ ব্যাংকিংয়ে যাচ্ছে বা ব্যাংকিং সেক্টরে যাচ্ছে। তো কনটেক্সট বিবেচনা করলে এটা ওয়ান টাইম ডেটা না, এটা একটা রেগুলার ব্যাপার এবং এটা সবসময় ঘটছে। তো এই গ্রাফটা ব্যাখ্যা করতে হলে তোমাকে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, পাস্ট টেন্স ব্যবহার করলে ভুল হয়ে যাবে। কিন্তু এই শিক্ষার্থী কি করেছে দেখো, এটা একটা স্ক্রিপ্ট থেকে লেখা, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে। 5% অফ এডুকেটেড পিপল চুজ ফার্মিং অ্যাজ দেয়ার প্রফেশন। সে এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছে, তার মানে সে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে চলে গেছে সেন্টেন্সটাকে, কিন্তু তাকে তো ব্যবহার করতে হতো প্রেজেন্ট সিম্পল টেন্স। তো সঠিক হবে 5% অফ এডুকেটেড পিপল চুজ ফার্মিং অ্যাজ দেয়ার প্রফেশন। তো কনটেক্সট বুঝে ভার্বের ফর্ম ব্যবহার করা এবং টেন্স বুঝতে পারা, কনটেক্সট বুঝতে পারা এবং সেই অনুযায়ী ভার্ব ব্যবহার করতে পারাটা হলো ইম্পর্টেন্ট বিষয়। এবং এই জায়গায় হলো ব্যাপক ভুল দেখা যায় এবং সেন্টেন্সগুলো ভুল হয়ে যায়, যার ফলে মার্কস কমে যায়। স্পেলিং মিস্টেক একটা বড় সমস্যার জায়গা, যার কারণে শিক্ষার্থীদের প্রচুর মার্কস কাটা যায়। এখানে দেখো এই শিক্ষার্থী কতগুলো স্পেলিং মিস্টেক করেছে। সে দেখো ডিসাইডেড বানান ভুল লিখেছে, অফিস বানান ভুল লিখেছে। এখানে সে লিখবে মানি ব্যাগ, সেটার পরিবর্তে লিখেছে মানি বেগ। আরও কিছু ভুল আছে দেখো, যেমন এখানে রাশেদ লিখেছে, রাশেদ তো মানুষের নাম, সো আর ক্যাপিটাল হওয়ার কথা। তারপরে এখানে লিখেছে রঞ্জন, এটাও মানুষের নাম, এটাও ক্যাপিটাল হওয়ার কথা, কিন্তু লিখেছে স্মল লেটারে। সো তোমরা স্পেলিংয়ের ব্যাপারে কনসাস থাকবে, কারণ স্পেলিংয়ের কারণে প্রচুর মার্কস কাটা যায়। নাম্বার 11, ক্যাপিটালাইজেশন। এটা একটা মোটামুটি কমন সমস্যায় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে। তো চলো দেখা যাক কী ধরনের ক্যাপিটালাইজেশন প্রবলেম হয়। প্রোনাউন আই আমরা সবসময় ক্যাপিটাল লেটারে লিখি, কিন্তু সে স্মল লিখেছে। এরপর এখানে দেখো ইংলিশের ই ক্যাপিটাল হবে, সে স্মল লিখেছে। এখানে ইউ এর ওয়াই ক্যাপিটাল হবে, সে স্মলে লিখেছে। এখানেও দেখো ইংলিশের ই স্মল, এটা ক্যাপিটাল হবে। তারপরে স্মল জি লিখেছে, এখানে ক্যাপিটাল জি লিখবে। তো এই ধরনের ভুল অনেকেই করে এবং এগুলোর কারণে মার্কস কাটা যায়। নাম্বার 12, not knowing the use and position of noun, verb, adjective, adverbs in this sentence. অর্থাৎ আমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যখন সেন্টেন্সে ব্যবহার করি
তো কোথায় কোনটা বসবে সেটার গ্রামার মেনটেন করে লিখতে হয়, যে আগে নাউন বসবে নাকি আগে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বাক্যের কোন পজিশনে বসবে, এগুলো এগুলো জানতে হয় এবং এগুলো মেনটেন করে ওয়ার্ড ব্যবহার করতে হয় সেন্টেন্সে। কিন্তু যারা দুর্বল তারা এটা মেনটেন করতে পারে না। তো এখানে দেখে এক্সাম্পলে লেখা আছে, অ্যাট ফার্স্ট ইউ নিড টু লার্ন ইংলিশ গ্রামাটিক্যাল। এখানে হবে ইংলিশ গ্রামার, এখানে একটা নাউন লিখতে হবে কিন্তু সে লিখেছে অ্যাডজেক্টিভ। সো এখানে এই ধরনের ভুল হয়েছে। আমরা বাস্তবে আরও কিছু উদাহরণ দেখি। এই যে অরিজিনাল খাতা, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে সব আন্ডারলাইন করা আছে, ঠিক সব একই ধরনের ভুল। একটা একটু বলি, দেখো এখানে লিখেছে আই ওয়ান্ট অ্যাডভাইস সামথিং। এখানে তো আসলে এভাবে হয় না, আই ওয়ান্ট অ্যাডভাইস সামথিং। সে যদি লিখতো আই ওয়ান্ট টু অ্যাডভাইস সামথিং তাহলে হতো। এরপরে দ্য টপিক ইজ স্পিক ইংলিশ, এখানেও ভুল হয়েছে, তাকে লিখতে হইতো দ্য টপিক ইজ হাউ টু স্পিক ইংলিশ রেগুলারলি টু বি মোর ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইন স্পোকেন ইংলিশ। এরপরে হলো এখানে দেখো যেটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম, অ্যাট ফার্স্ট ইউ নিড টু লার্ন ইংলিশ গ্রামাটিক্যাল। ইংলিশ নাউন, গ্রামাটিক্যাল এটাও নাউন হবে, কিন্তু সে এখানে হবে গ্রামার, লিখেছে অ্যাডজেক্টিভ, গ্রামাটিক্যাল এটা হয় নাই। এরপরে আরও আছে দেখো, ইফ ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা ক্যাপিটাল হবে, ইউ নিড টু লার্ন গ্রামাটিক্যাল অফ ইংলিশ। এখানে লার্ন এটা ভার্ব, এটার পর একটা অবজেক্ট হওয়া দরকার, অর্থাৎ এখানে একটা নাউন হবে, লিখেছে গ্রামাটিক্যাল অ্যাডজেক্টিভ, এটা হবে গ্রামার। তো এখানে একটা ভুল হয়েছে, ইংলিশের ই ক্যাপিটাল হবে। এরপর এখানে দেখো, ইউ অলসো নো অ্যাবাউট দি ভোকাবুলারি ওয়ার্ড, ভোকাবুলারি স্পেলিং ভুল আছে। হুইচ ইউজড ডেইলি লাইফ, এখানে ভার্ব মিসিং আছে, ডেইলি লাইফের আগে এখানে একটা ইন হবে, সেটাও মিসিং আছে। ইফ ইউ লার্ন হাউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে টু হবে, টু মিসিং আছে। ইউ ক্যান স্পিক আউটসাইড পিপল, এটা হয় নাই, এখানে প্রিপোজিশন মিসিং আছে, ইউ ক্যান স্পিক উইথ আউটসাইড পিপল অর হোল ওয়ার্ল্ড, এখানে দি মিসিং আছে। সো আমি কিছুক্ষণ যে আগে বলেছি যে দি এর যে অ্যাডভান্স ব্যবহার আছে সেগুলো, সেটার এখানে একটা ব্যবহার আছে, এখানে দি হইতে হবে। এই আর কি অবস্থা। আরও আছে দেখো, এইখানে দেখো লিখেছে যে ইন ইউর লাস্ট লেটার ইউ হ্যাভ বিন ওয়ান্টেড সাম অ্যাডভাইস, এখানে সেন্টেন্সটা হয় নাই, ভুল হয়েছে, এটা অ্যাক্টিভ ভয়েস হওয়ার কথা ছিল, লিখেছে প্যাসিভ ভয়েসে, এটা একটা ভুল। আরেকটা ভুল হচ্ছে সাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, কিন্তু সে লিখেছে অ্যাডভাইস, এটা একটা ভার্ব। সো এখানে এই ভুলটা হয়েছে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। 13. মেমোরাইজিং অ্যান্ড ফরগেটিং। তোমরা যারা প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন মুখস্থ করে পরীক্ষা হলে যাও, লেখার সময় দেখা যায় তোমরা প্রায় ভুলে যাও। সত্য কথা বলতে কি, ইংলিশ মুখস্থ করে ভালো করার মতো কোনো সাবজেক্ট না। তো তোমার যদি রাইটিং স্কিল ভালো না থাকে তাহলে তোমাকে এই দিকে ফোকাস করতে হবে। আর মুখস্থ করে লিখতে গেলে যেটা হয়, তুমি লিখতে গেলে তুমি ভুলে যাবা এবং সেই লেখা তোমার ইনকমপ্লিট থাকবে, এবং যেখান থেকে ভুলে যাও সেখান থেকে তোমরা উল্টাপাল্টা লেখা শুরু করো এবং দেখা যাচ্ছে যে ওই জায়গায় নাম্বার কমে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা কোশ্চেনের দুই একটা আইটেম তোমাদের উত্তরের মধ্যে উঠাই দাও, এটা তোমরা প্রায় করে থাকো। এটাও বলে দিলাম আর কি, তোমরা এটা করবা না, কারণ আমরা খাতা খুব সূক্ষ্মভাবে চেক করি, আমাদের চোখ থেকে এটা এড়ানোর চান্স কম। 14. প্যাসিভ ভয়েস, নট নোয়িং দ্য ইউজ অফ প্যাসিভ ভয়েস। আমরা যখন সামারি লিখি, গ্রাফ ডিসক্রাইব করি, কোশ্চেন আনসার লিখি, তখন আমাদের প্রচুর সেন্টেন্স লিখতে হয় প্যাসিভ ভয়েসে। তো দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা প্রায় সময় এই প্যাসিভ ভয়েস ঠিকমতো লিখতে পারে না এবং তারা আইডেন্টিফাই করতে পারে না যে কোন জায়গায় প্যাসিভ ভয়েস ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, কোন ধরনের মিনিং জেনারেট করার জন্য প্যাসিভ ভয়েস ব্যবহার করা উচিত, কনটেক্সট অ্যানালিসিস করে এটা তাকে বের করতে হয়। তো এই জায়গায় স্টুডেন্টরা, অনেক ভালো ভালো শিক্ষার্থী যারা সেকেন্ড পেপারে 75 পাচ্ছে, 70 পাচ্ছে, তারাও মূলত এই জায়গায় ভুল করে। প্যাসিভ ভয়েস মানে কিন্তু এরকম না যে ট্রান্সফরমেশনের অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ দিয়ে দিল, তোমাকে প্যাসিভ করতে বললো। আমি কিন্তু ওই কথা বলছি না। আমরা যেই সেন্টেন্সগুলো লিখি, সেন্টেন্সগুলো আমরা মূলত দুইভাবে লিখি, হয় অ্যাক্টিভে লিখি, না হয় প্যাসিভে লিখি।
অতএব তুমি যদি ভালো করে প্যাসিভ ভয়েস সম্পর্কে আইডিয়া না রাখো, তাহলে তুমি এই সামারি লেখার ক্ষেত্রে, গ্রাফ ডিসক্রাইব করার সময়, কোশ্চেন আনসার দেওয়ার ক্ষেত্রে তুমি প্রচুর ভুল করবা। অতএব প্যাসিভ ভয়েস নিয়ে তোমাকে, প্যাসিভ ভয়েসের ভুলের কারণে তোমাদের মার্কস কমে যায়। 15, ল্যাক অফ নিটনেস। তোমরা খাতার মধ্যে প্রচুর কাটাকাটি করো, ওভার রাইটিং, কাটিংস, আনক্লিয়ার হ্যান্ড রাইটিং। দেখা যাচ্ছে প্রচুর ওভার রাইটিং করতেছো, কাটাকাটি করতেছো, তারপরে হাতের লেখা বোঝা যায় না। তো যদি কাটার দরকার হয়, তোমরা এক টান দিয়ে কেটে দিবে, দিয়ে নতুন করে লিখবে। সর্বোচ্চ চেষ্টা করবে খাতা নিট অ্যান্ড ক্লিন রাখার জন্যে। তো কী ধরনের কাটাকাটি করে দেখো, একটা এক্সাম্পল। এই দেখো একটা স্ক্রিপ্টের ছবি, এখানে কিভাবে কাটাকাটি করছে এবং ওভার রাইটিং আরও নানা কিছু এখানে আছে। তো তোমরা চেষ্টা করবে খাতা নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য, এইভাবে কাটাকাটি করবে না, এতে করে মার্কস কমে যায়। 16, দেয়ার ভার্সাস দেয়ার, অর্থাৎ দুই ধরনের স্পেলিং হলেও এখানে এদের উচ্চারণ বেসিক্যালি একই। তো লেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে দরকার THEIR সেখানে লিখছে THERE, অথবা ভাইস ভার্সা। এই ভুলও হয়ে থাকে, যদিও এই ভুলটা খুব একটা বেশি দেখা যায় না, বাট হয়ে থাকে। তো এই ধরনের সিলি মিস্টেক্স তো আসলে কোনোভাবে কাঙ্ক্ষিত না, এগুলোর জন্য মার্কস কমে যায়। 17, অ্যাপোস্ট্রফি এস আর প্লুরাল এস, এই দুইটার ভুল ব্যবহার। আমরা প্রায় স্টুডেন্টদেরকে দেখি তারা এই দুইটা এসের ভুল ব্যবহার করে। যেমন দিস ইজ অয়ন্স বুক, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, কারণ অ্যাপোস্ট্রফি এস দিয়ে মূলত আমরা ওনারশিপ বুঝাই, আমরা এখানে বুঝাইতে চাইছি অয়নের বই। আর একটা হলো প্লুরাল বোঝানোর জন্য আমরা এস ব্যবহার করি, যেমন দেয়ার আর ম্যানি বুকস, এখানে যে এসটা আছে বুকের সাথে সেটা প্লুরাল বোঝানোর জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে তারা বুঝাচ্ছে প্লুরাল, কিন্তু অ্যাপোস্ট্রফি মার্ক ব্যবহার করছে। তো চলো বাস্তব উদাহরণ দেখি আমরা। এখানে দেখো লিখেছে এ গুড টিচার মাস্ট গিভ স্টুডেন্টস, এখানে সে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছে, বোঝা যাচ্ছে না তেমন। অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছে এসের আগে, এখানে আসলে অ্যাপোস্ট্রফিটা হবে না, এখানে প্লুরাল বোঝানোর জন্য এস ব্যবহার করা হয়েছে। প্লুরাল বোঝানোর সময় আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি না। এরপরে এখানে দেখো এভরিওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছে, চলো আমরা দেখি ঠিক আছে কিনা। শি ইজ অলমোস্ট এভরিওয়ানস ফেভারিট টিচার, এখানে আসলে অ্যাপোস্ট্রফি এস হবে, কিন্তু সে দেয় নাই। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা আমি দিয়ে দিয়েছি, আসলে এটা স্টুডেন্ট দেয়নি। তো দেখা যাচ্ছে যেখানে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হবে সেখানে অ্যাপোস্ট্রফি দিচ্ছে না, যেখানে অ্যাপোস্ট্রফি প্রয়োজন নাই সেখানে সে অ্যাপোস্ট্রফি ব্যবহার করছে। তো এই ভুল একেবারে যে কম পাওয়া যায় ব্যাপারটা তা না। 18, ফরম্যাট মিস্টেক্স। তোমরা জানো প্যারাগ্রাফ, রিপোর্ট, পার্সোনাল লেটার, ফ্লো চার্ট, এগুলো লেখার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। তো দেখা যাচ্ছে যে প্রায় সময় স্টুডেন্টরা এই ফরম্যাট মেনটেন করে লিখতে ভুলে যায়। ফরম্যাটে এই ধরনের ভুল হলে মার্কস কমে যায়। বাস্তব উদাহরণ দেখো, এটা একটা পার্সোনাল লেটার। তোমরা জানো আমরা পার্সোনাল লেটারে সাবজেক্ট লিখি না, কিন্তু এই স্টুডেন্ট পার্সোনাল লেটারে সাবজেক্ট লিখেছে। তো এই ধরনের ফরম্যাট মিস্টেকের কারণেও প্রচুর পরিমাণ মার্কস কমে যায়, সম্পূর্ণ আনসারটা কাটা যায়, অথবা ব্যাপক পরিমাণ মার্কস মাইনাস করে দেওয়া হয়। তো এই সমস্ত ফরম্যাটের ব্যাপারে খুব কনসাস থাকবে। 19, আরেকটা বড় সমস্যা হচ্ছে যে বিশেষ করে কোশ্চেন আনসারের ক্ষেত্রে এটা ঘটে, স্টুডেন্টরা প্যাসেজ থেকে ডাইরেক্ট লাইন উঠিয়ে দেয়, স্টুডেন্টরা প্যাসেজ থেকে ডাইরেক্ট লাইন কপি করে লিখে দেয়। এই ধরনের ক্ষেত্রে 50 থেকে 60% পর্যন্ত মার্কস রিডিউস হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যা লিখেছে পার্শিয়াল আনসার কারেক্ট থাকে, তো সেই হিসেবে মার্কস পায়, ফুল মার্কস পায় না। তো ছোটো ছোটো করে বিভিন্ন জায়গা থেকে মার্কস যখন কমতে থাকে, ফাইনালি দেখা যাচ্ছে যে এমন একটা মার্কস পাচ্ছে যা সে আশা করেনি। যেমন এইখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে পার্শিয়াল আনসার, যেমন দেখো এতে সে যে আনসার লিখেছে, তোমরা যদি সম্পূর্ণ পড়তে চাও ভিডিও পজ দিয়ে পড়বা, এই আনসারটুক এই আনসারটা তার পার্শিয়াল কারেক্ট হয়েছে, আর বি হচ্ছে সে ডাইরেক্ট কপি করে দিয়েছে। এই সমস্ত কারণে
প্রচুর মার্কস কাটা যায়। নাম্বার 20, উইক এক্সপ্রেশন। একটা সেন্টেন্স দেখো, লিখেছে ইন দ্য হোল কান্ট্রি, ইন দি ওয়ার্ল্ড, এভরিওয়ান স্পিক্স ইংলিশ। এই ধরনের সেন্টেন্স লিখলে নাম্বার পাওয়া যাবে না। আসলে যদি তাকে কারেক্ট করে লিখতে হতো সেইভাবে লিখতে পারতো পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউজ ইংলিশ। সো এক্সপ্রেশন যেন স্ট্রং হয়, লজিক্যাল হয় এবং সেখানে যেন কোহেয়ারেন্স থাকে। 21, রিপিটেশন প্রবলেম। স্টুডেন্টস অফেন রিপিট দ্য সেম ওয়ার্ডস এগেইন অ্যান্ড এগেইন। দেখা যাচ্ছে যে একই শব্দ সে বারবার লিখছে। তো দেখো, প্রমাণ দেখো খাতার মধ্যে, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো সে লিখেছে ভার্ব হিসেবে সে প্রায় প্রতিটা সেন্টেন্সে চুজ ব্যবহার করেছে। এখানে সে ডিফারেন্ট ভার্ব ব্যবহার করতে পারত, তাহলে তার লেখাটা আরও সুন্দর হতো এবং আকর্ষণীয় হতো। সে এখানেও লিখেছে চুজ ভার্ব হিসেবে, এই সেন্টেন্সের ভার্ব হিসেবে লিখেছে চুজ, এখানে ভার্ব হিসেবে লিখেছে চুজ, এখানেও ভার্ব হিসেবে লিখেছে চুজ, এখানে চুজ 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 চুজ। সো এখানে সে একই ভার্ব বারবার ব্যবহার না করে ভিন্ন ভিন্ন ভার্ব ব্যবহার করলে তার লেখাটা আরও সুন্দর হইতো এবং সেখানে ভালো মার্কস পাইতো। এই ধরনের রিপিটেশনের কারণে মার্কস কমে যায়। ওখানে সে যে ভুলগুলো করেছে এটা এখানে দেখাচ্ছি। সে প্রচুর পরিমাণে চৌজ ভার্বটা ব্যবহার করেছে। এরপরে প্রফেশন শব্দটাও সে বারবার ব্যবহার করেছে। সে কি করতে পারতো? চৌজ ব্যবহার না করে সে সিলেক্টেড লিখতে পারতো, প্রেফার্ড লিখতে পারতো, অপটেড ফর লিখতে পারতো, এন্টার্ড লিখতে পারতো, প্রফেশনাল পরিবর্তে অকুপেশন লিখতে পারতো, ক্যারিয়ার, ফিল্ড অফ ওয়ার্ক, এমপ্লয়মেন্ট সেক্টর ইত্যাদি ব্যবহার করতে পারতো। তো রং ইউজ অফ টেন্স, ইউজিং পাস্ট সিম্পল টেন্স ইনস্টিড অফ প্রেজেন্ট সিম্পল টেন্স। আরেকটা ভুল হলো, সে এখানে তাকে ব্যবহার করতে হইতো প্রেজেন্ট সিম্পল টেন্স, কিন্তু সে পাস্ট সিম্পলে গ্রাফটা এক্সপ্লেন করেছে। তো বুঝতেই পারছো আমি মূলত এখানে বলতে চেয়েছি যে এখানে উদাহরণসহ তোমাদেরকে দেখিয়েছি যে একই শব্দ বারবার ব্যবহার করার কারণেও মার্কস কমে যায়। 23, পুয়ার অর আনক্লিয়ার কম্প্রিহেনশন। অর্থাৎ সে যে কোশ্চেন আনসার লিখছে প্যাসেজের উপর ভিত্তি করে, সে প্যাসেজটা ভালো বুঝতে পারে না, যার কারণে সে বিটিং অ্যাবাউট দ্য বুশ মানে আন্দাজে ঢিল ছুটতে থাকে এবং ওইভাবে লিখতে থাকে, যার কারণে আনসারগুলো ইনকারেক্ট হয়ে যায় এবং ওভারঅল মার্কস কমে যায়। ইনকোহেয়ারেন্স, এটা একটা বড় সমস্যার জায়গা। এটা আসলে কি? এটা হলো ল্যাক অফ লজিক্যাল কানেকশন বিটুইন আইডিয়াস। আমরা আনসার লিখি, প্যারাগ্রাফ লিখি, স্টোরি লিখি, যাই করি না কেন সেখানে ছোট্ট ছোট্ট আইডিয়াগুলোকে আমাদের একসাথে করা লাগে এবং একটা আইডিয়া আর একটা আইডিয়ার সাথে কানেক্টেড থাকে। তো এই কানেকশনটা আমাদেরকে মেনটেন করতে হয়। দেখো তাহলে এই এক্সাম্পলটা পড়লে বুঝতে পারবা ইনকোহারেন্স রিলেটেড প্রবলেমটা কেমন। দেখো এখানে লেখা আছে আই লাইক ইংলিশ, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই গো টু স্কুল এভরিডে, ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, মাই ফ্রেন্ড প্লেস ফুটবল। এখানে 5টা সেন্টেন্স আছে, মনে হচ্ছে এগুলোর মধ্যে কোনো মিল নাই, খাপ ছাড়া। আসলে কোহেয়ারেন্স মেনটেন করে লিখলে কেমন হইতো? এমন হইতো আই লাইক ইংলিশ বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, সো আই ট্রাই টু লার্ন ইট রেগুলারলি অ্যাট স্কুল। সো যখন কিছু লিখবে, প্যারাগ্রাফ, কম্পোজিশন যাই লিখো না কেন, রিপোর্ট লিখো না কেন, আইডিয়াগুলোকে কানেক্টেড রাখতে হবে। এগুলোকে খাপ ছাড়া, ছন্ন ছাড়া, বিচ্ছিন্ন রাখলে হবে না। রিয়েল অবজারভেশন, এখানে বসে দেখো স্টুডেন্টস স্টাডি বাট মেক স্মল মিস্টেক্স, রাইট বাট ক্যান নট অর্গানাইজ আইডিয়াস, নো গ্রামার বাট ক্যান নট অ্যাপ্লাই। তো এটা আসলে সব ক্ষেত্রেই যে তারা গ্রামার জানে অ্যাপ্লাই করতে পারে না, ব্যাপারটা এরকম না। অনেক ক্ষেত্রে তারা গ্রামারও জানে না। আর দিজ স্মল মিস্টেক্স রিডিউস বিগ মার্কস। সো সবগুলো সমস্যা আলাপ করে ফেলেছি, আর তোমরা এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। আমি তোমাদেরকে বলবো এগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে এবং তোমার লেখার মধ্যে যদি এই ধরনের ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই এই ত্রুটিগুলো দূর করার জন্য তুমি কাজ করবে। আমরা ধীরে ধীরে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।